উনি আমাকে ওনার মুখের কাছে দেখে 5G স্পিডে উঠে বসলেন। ভাবা চাকা ভাবটা কাটিয়ে চোখে মুখে রাগ ফুটিয়ে বলে উঠলেন, এই মেয়ে, কি করছিল আমার উপর? "আ- আমি ভয়ের ঢোক গিলে বললাম, কি আমি করছো? টেল মি, কি করছিলে? দেখছিলাম দেখছিলাম কি দেখছিলে? আপনাকে। হোয়াট? না মানে আপনি জেগে আছেন কিনা সেটা দেখছিলাম। জেগে আছে এখানে সেটা দেখার জন্য কি কলিজের উপর উঠে বসতে হয়? আর কেনই বা এত দেখা দেখি? আমি ঘুমিয়ে থাকলে কি প্রতিশোধ নিতে নাকি? ছি ছি ছি, কি যে বলেন! আমি প্রতিশোধ নিতে যাব কেন? আমি তো ওটা সরি বলতে চাইছিলাম, তাই চেক করছিলাম আপনি জেগে আছেন কিনা। সকাল সকাল আপনাকে সরি বলে দিনটা ভালো যাবে, তাই ভাবলাম ডাহা মিথ্যা কথা বললাম। কেন? তুমি কেন সরি বলবা? না মানে কাল গাড়িতে আপনাকে কি না কি বলেছি তাই। হাজার হলেও আপনি আমার কত বড় ভাইয়া। ও সরি সরি, জামাই, বুইড়া জামাই। ইনোসেন্ট মার্কা ফেস নিয়ে বললাম। তুমি আমাকে আবার বইরা বললা? সেই জন্যই তো সরি বলবো। আপনি একটু চোখটা বন্ধ করুন তো, আমি সরি বলেই চলে যাই। আজ কোচিং এর ফার্স্ট দিন, আমি লেট করতে চাই না প্লিজ। এক মিনিট, তুমি সরি বললে আমাকে চোখ বন্ধ করতে হবে কেন? আমার লজ্জা লাগে। কি? তোমার লজ্জা আছে? এনিওয়েজ, সরি বলতে কারো লজ্জা লাগে বলে আমার জানা ছিল না। আমার লাগে, করুন না চোখটা একটু বন্ধ প্লিজ। উফ, ওকে, করলাম চোখ বন্ধ। তাড়াতাড়ি সরি বলে উদ্ধার করো। উনি বিরক্তি নিয়ে চোখ বন্ধ করলেন, আমিও কম কিসে। উনি চোখ বন্ধ করা মাত্রই ওনার ঠোঁট জোরে দিলাম একটা কামড় বসিয়ে, আর কামড় দিয়েই এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। দরজা লাগানোর সময় দেখলাম উনি হ্যাং মেরে বসে আছেন। আমার এই মুহূর্তে অনেক হাসি পাচ্ছে। বেশ করেছি, কেন করব না? কত কিউট করে একটা কিস করতে চাইলাম, আর মহাশয় আমায় দিলেন একটা বাস। এখন বোঝো মজা, কামড় খেতে কেমন লাগে। ওয়াশরুমে আগে থেকে কাপড় রাখা ছিল, তা দিয়ে গোসল করে রেডি হয়ে নিলাম, কিন্তু বের হওয়ার সাহস পাচ্ছি না। উনি আমার সাথে ঠিক কি কি করতে পারেন এইসব নিয়েই ভাবছি। ক্ষুধাও পেয়েছে ব্যাপক, আর কোচিং এর জন্যও লেট হচ্ছে। বের তো হতেই হবে। আল্লাহ আল্লাহ করে দরজা খুলে একটা পা দরজার বাইরে রাখতেই কেউ একজন আমার হাত টেনে ধরলো। কিছু বুঝে ওঠার আগে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরলো আমায়। ভয়ে আমি চোখ খিচে বন্ধ করে নিলাম। আমার মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতেই ওনার ফর্সা মুখটা চোখে পড়লো আমার, তার সাথে একজোড়া রাগী চোখ। ভয়ে আমি ঢোক গেলে যাচ্ছি বারবার। কি করে এবারের মতো বাঁচা যায় এই চিন্তাই চলছে আমার মাথায়। কি করলে এটা? কি কি করছি? কি করছো জানো না তুমি? ওনার কাঁধের উপর দিয়ে দরজার দিকে ভয়ে ভয়ে চোখ তাকিয়ে বললাম, মামুনি তুমি এইখানে?" তাতেই কাজ হলো। উনি আমার মুখের রিয়াকশন আর কথা শুনে একরাশ ভয় নিয়ে পেছনে তাকাতে দিলাম এক দৌড়, কিন্তু শেষ রক্ষা হলো না। দরজা পর্যন্ত যাওয়ার আগেই উনি আমার হাতটা জোরে চেপে ধরে ওনার বুকের সাথে আমার পিঠ লাগিয়ে দাঁড় করালেন। হাতটা ভীষণ জোরে চেপে ধরে বলে উঠলেন, খুব বুদ্ধি মাথায়, তাই না? ওনার প্রতিটা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে, আর আমি কেঁপে কেঁপে উঠছি। ওনাকে এইভাবে কখনো এত কাছে পাইনি, কিন্তু এখন অনুভব করার সময় নয়, নিজেকে বাঁচাতে হবে এখন। নয়তো এই খাটাসটার হাতে নির্ঘাত মৃত্যু। এসব ভেবেই ওনার পায়ে দিলাম এক লাথি। আকস্মিক ঘটনায় ওনার হাতটা একটু ঢিল হয়ে আসতে আমি ছুটে পালালাম। এবার আর পায় কে আমায়? সোজা মামুনি আর মামুর সাথে খাবার টেবিলে বসে গেলাম। প্রায় 10 মিনিট পর উনি ডাইনিংয়ে আসলেন। এত তাড়াতাড়ি কেমনি রেডি হলেন আল্লাহ জানে। 10 মিনিটে অফিসের জন্য পারফেক্টলি রেডি হয়ে এসেছেন। হোয়াইট শার্ট, ব্ল্যাক ব্লেজারে একদম ড্যাশিং লাগছে, কিন্তু ঠোঁটে করে একটু কালচে হয়ে আছে, মনে হচ্ছে কেটে গেছে। তাহলে কি আমার কামড়ে? বাহ, রোদ, তোর দাঁতের এত পাওয়ার! হ্যাব্বি। মামুর ডাকে ভাবনার প্রহর কাটিয়ে মামুর দিকে তাকালাম। রোদমা, জি মামু। আজ তো ফার্স্ট ক্লাস, মন দিয়ে পড়াশোনা করবে। আমার মাথা হেলিয়ে সম্মতি জানাতেই মামু বলে উঠলেন, সবাই শুনে রাখো, আজ থেকে রোদমাকে কেউ কোনো কাজ করতে বলবে না। এখন ওর পড়ার সময়, কোনো ডিস্টার্ব আমি টলারেট করব না। আর রোদমা, হুম। তোকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে শুধু আমাকে বলবি, ওর ক্লাস নেওয়ার দায়িত্ব আমার। মামুর কথাটা শুনেই মনে লাড্ডু ফুটে গেল। এত বড় সুযোগ এই জন্মে আবার পাবো বলে তো মনে হয় না। এই জামাই নামক হনুমানটাকে হানিমুনে পাঠানোর এটাই উপযুক্ত সুযোগ। তোমার ছেলেই তো আমার বিরক্ত করে। আমার ছেলে?
শুভ্র ভাইয়াও আমার দিকে রাগী চোখে তাকালো। এই যে দেখো কিভাবে তাকাচ্ছে আমার দিকে। ওনার এই চাহনির অর্থ কি জানো? রুমে চলো, তারপর বোঝাচ্ছি মজা। শুভ্র, তুমি রোদমাকে চোখ দেখিয়ে কি বোঝাতে চাইছো? না বাবা, ওর কথা তুমি বিশ্বাস করছো? যত সব ফালতু কথা। কি? আমি ফালতু কথা বলছি? এখন তো ফালতু হবেই। মামু, তুমিও নিশ্চয়ই ওনার কথা বিশ্বাস করবে। করবেই বা না কেন, নিজের ছেলে বলে কথা, আমি তো পরের মেয়ে। মামু এবার পড়লেন মহা বিপদে। উনি যে কনফিউজড এটা ওনার চোখে মুখে স্পষ্ট। আগুনে ঘি ঢালার জন্য আমার হাতটা মামুর দিকে এগিয়ে দিয়ে বললাম, বিশ্বাস হচ্ছে না তো এই দেখো আমার হাতটা কেমন কালচে হয়ে গেছে। এটা কিভাবে হলো? আমি ওনাকে ডেকে তুলেছি বলে আমার হাত মুছে দিয়েছেন। এবার মামুনি রেগে গেলেন। রাগী দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললেন, ছি শুভ্র, তুই নিজের বউয়ের সাথে এমন ব্যবহার করছিস? আমি তোর থেকে এমন কিছু আশা করিনি। আজ থেকে রোজ যা বলবে তাই করবি। যদি আবার এমন কিছু শুনি তো আমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে দুবার ভাববো না। এই কথা বলেই মামুনি দাঁড়িয়ে পড়লেন। মামুনি যে এতটা সিরিয়াস হয়ে যাবে ভাবিনি। ওনার দিকে তাকাতেই দেখি উনি পুরো আগ্নেয়গিরি চোখের মধ্যে ঢুকিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। কি ভয়ানক ব্যাপার! তাড়াতাড়ি চোখ সরিয়ে মামুর দিকে তাকালাম। মামুও ব্যাপারটা হজম করতে পারেনি, তবে মামুনির কথায় হতবাক হয়েছেন ঠিক। যে বাড়িতে আমার বৌমাদের রেসপেক্ট থাকবে না সেই বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না, মনে থাকে যেন। বলেই রান্নাঘরে চলে গেলেন মামুনি। এবার মামু শুভ্রর দিকে তাকিয়ে বলে উঠলেন, কারো জন্য যদি আমার একটা মাত্র বউ বাড়ি ছাড়া হয়, তাহলে আমি তাকে ত্যায্যপুত্র করব। ব্যাপারটা যে বেশ খারাপ দিকে এগিয়েছে তা বুঝতে পারছি, তবে একদিকে ভালোই হয়েছে। এবার মিস্টার আবরার শুভ্র বুঝবে নওশিন রোদেলা কি জিনিস। শুভ্র, রোদমাকে যাওয়ার সময় কোচিংয়ে নামিয়ে দিয়ে যাবে। রোদমা যাও। উনি কোনো কথার উত্তর না দিয়েই উঠে চলে গেলেন। উনি যে ভয়ানক রেগে আছেন তা ওনার চোখে মুখে স্পষ্ট। আমিও মামুর দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে ভয়ে ভয়ে ওনার পেছন পেছন উঠে চলে এলাম। ক্রমাগত দোয়া দরুদ পড়ছি। বাড়ির বাইরে এসে দেখলাম উনি গাড়িতে বসে আছেন। রাগে চোখ মুখ লাল হয়ে আছে। আমি আর কোনো ঝামেলা না করে গাড়িতে উঠে বসলাম। রাত 11টা। বিছানায় বই খাতা ছড়িয়ে পা মেলে বসে আছি আমি। একটা টপিক কিছুতেই আমার মাথায় ঢুকছে না। খুব মনোযোগ দিয়ে কলম কামড়ে চলেছি আমি। হঠাৎ উনি ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলেন। রুমে ঢুকেই থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ফোনটা কেটে পকেটে রাখলেন। তারপর আমার দিকে তাকিয়ে দিলেন এক ধমক। বিছানার কি অবস্থা করেছো তুমি? এইভাবে বই খাতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছো কেন? আমার মাথায় পড়া না ঢুকলে আমি এমনই করি। তার মানে এই মুহূর্তে তোমার মাথায় পড়া ঢুকছে না? না, এই টপিকটা বুঝতেই পারছি না। উনি আমাকে অবাক করে দিয়ে মুচকি হেসে আমার পাশে বসে বইটা নিজের কাছে টেনে নিয়ে বলে উঠলেন, আসো, আমি বুঝিয়ে দিচ্ছি। উনি আমাকে পড়া বোঝাচ্ছেন আর আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। আচ্ছা, মানুষটাকে এত সুন্দর হওয়ার কি দরকার ছিল? ওনাকে দেখলেই যে আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয় তা কি উনি জানেন? ওনার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে। এই গন্ধটাই আমায় পাগল করার জন্য যথেষ্ট। উনি আমায় পড়া বুঝিয়ে উঠে ওয়াশরুমে চলে গেলেন। যাওয়ার সময় বিছানা ঠিক করতে বললেন উনি। ঘুমাবেন বললেন। আমি মন খারাপ করে বসে আছি। কেমন ক্ষতি হতো যদি আর একটু সময় আমার পাশে বসতেন, সাথে বসতেন। উনি ওয়াশরুম থেকে বেরিয়ে অবাক হলেন আমাকে আগের মতোই বসে থাকতে দেখে। কি ব্যাপার, বিছানা ঠিক করোনি কেন? এমনি। কি হয়েছে? এইভাবে মুখ ফুলে আছে কেন? আইসক্রিম খাবো। কি? আর ইউ ম্যাড? কয়টা বাজে জানো? 12:30। এত রাতে তুমি আইসক্রিম খাবা? লাইক সিরিয়াসলি? ইয়া, আম সিরিয়াস। বলে এক লাফে ওনার সামনে এসে দাঁড়িয়ে হাত ধরে টানটানি শুরু করে দিলাম। আরে আরে, কি সমস্যা তোমার? এভাবে হাত ধরে টানছো কেন? ছাড়ো বলছে। না, ছাড়বো না। আপনি এখন আমার সাথে আইসক্রিম খেতে যাবেন, ব্যাস। তাও হেঁটে হেঁটে। ইম্পসিবল। আমি এখন কোথাও যাব না, সরো সামনে থেকে। যাবেন না তো? না। ওকে, আমি যাচ্ছি মামুর কাছে। এই এই, বাবার কাছে কেন যাবা? বিচার দিতে। আমি ওনাকে বলবো যে আপনি আমাকে। আমি তোমাকে কি? ওটা আমার আর মামুর ব্যাপার। নান অফ ইউর বিজনেস। এই এই, দাঁড়াও। কি? যাব। কই যাবেন? আইসক্রিম খেতে। হেঁটে যাব কিন্তু। কার ইজ নট অ্যালাউড। ওকে, এবার চলো। শুভ্র আর আমি পাশাপাশি হাঁটছি। আমি খুব এনজয় করছি। উনি কেমন ফিল করছেন আমি জানি না। হয়তো বিরক্ত হচ্ছেন। হলে হলো, তাতে আমার কি? আমার স্বপ্ন তো পূরণ হচ্ছে। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা আমি আমার বরের সাথে হাতে হাত রেখে রাতের আকাশ দেখব।
ওদের হাতে হাত না থাকলেও আমি খুশি উনি পাশে আছেন, এটাই তো অনেক, তাই নয় কি? আমি নিজের মতো করে বক বক করেই যাচ্ছি আর উনি নির্বাক শ্রোতার মতো আমার পাশাপাশি হাঁটছেন। হঠাৎ উনি দাঁড়িয়ে পড়লেন। একটা আইসক্রিম পার্লারের সামনে উনি দাঁড়িয়ে পড়লেন। আমাকে ভেতরে যেতে বললেই আমি মানা করে দিলাম যে আমি আইসক্রিম পার্লারে যাব না। উনি অবাক চোখে জিজ্ঞেস করলেন, ঢুকবে না তো আইসক্রিম খাবে কেমনে? কেন রাস্তায়? এসব পাগলামোর মানে কি রোদ? আপনি আইসক্রিম আনুন, আমরা হাঁটতে হাঁটতে খাবো। হোয়াট ননসেন্স। আপনি যাবেন নাকি আমি মামুকে বাসা গিয়ে বলবো? যাচ্ছি। উনি আইসক্রিম আনতে গিয়েছেন, প্রায় 10 মিনিট হতে চললো, এখনো আসছেন না। এদিকে আমার বড্ড অস্বস্তি লাগছে, ভয়ও লাগছে ব্যাপক। আমার ভয় আর অস্বস্তির প্রধান কারণ হলো আমার থেকে একটু ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকা 3টা ছেলে। ছেলেগুলো খুব বিশ্রীভাবে আমার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা আমার হজম হচ্ছে না। ছেলেগুলোকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমার হাত পা কাঁপতে লাগলো। বারবার এদিক ওদিক তাকাচ্ছি যদি ওনাকে দেখতে পাই, কিন্তু না, তার তো কোনো খোঁজ খবরই নেই। ছেলেগুলো আমার কাছাকাছি এসে থেমে গেল। তাদের মধ্যে লম্বা করে ছেলেটা বলে উঠলো, মাম্মা, এ তো একদম বম্বে মরিচ রে, সেই হট। আরে মামা, মরিচ না রে, এ তো পুরো স্ট্রবেরি আইসক্রিম। ওদের ভঙ্গিমার কথায় আমার রীতিমতো কাঁপুনি ধরে যাচ্ছে। চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে, মনে হচ্ছে শেষ রক্ষা বুঝি হলো না আর। উনি কোথায়? প্লিজ তাড়াতাড়ি আসুন প্লিজ। মনে মনে শুধু একটা দোয়াই করছিলাম। মন বলছিল উনি পাশে থাকলে আমি সবচেয়ে বেশি সেফ। ওদের একজন আমার দিকে আরেকটু এগিয়ে এসে বলল, আরে চুপ কর তো তোরা। বোম্বে চিলি না আইসক্রিম, সেটা তো টেস্ট করেই বোঝা যাবে। কি বলো গো ফুলটুসি? আমি দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলছি। ব্রেন ক্রমাগত বলে চলেছে, রোদ পালা রোদ পালা, কিন্তু বেহায়া পা তাতে সাড়াই দিচ্ছে না। ছেলেটা আমার দিকে আরেক পায়ে এগিয়ে এলো, কিন্তু আমি এক চুলও নড়লাম না। আসলে নড়তে পারছিলাম না, মনে হচ্ছে কেউ আমার পা দুটো মাটির সাথে সেটে দিয়েছে। এই তোরা কিসের কথা বলছিস? আমার তো একে পুরোই লাল গোলাপ লাগছে রে। শরীরটা মনে হচ্ছে ফুলের মতো নরম, আর ঠোঁট। আমি ভয় আর ঘৃণার সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। কয়েক সেকেন্ড পরেও সব নিশ্চুপ, কোনো আওয়াজ না আসায় ধীরে ধীরে চোখ খুলে তাকালাম। ছেলেগুলো ভয় মিশ্রিত চোখে আমার পাশে দাঁড়িয়ে থাকা কাউকে দেখছে। আমিও ভয়ে ভয়ে তাকালাম। শুভ্র দাঁড়িয়ে আছে, এক হাতে আইসক্রিমের মাঝারি সাইজ বক্স আর অন্য হাতে আমার দিকে এগিয়ে আসা ছেলেটার হাত চেপে ধরে রেখেছে শক্ত করে। চোখে মুখে রাগ স্পষ্ট, তবু মুখে একটা বাঁকা হাসি টেনে নিয়ে বললেন, কি রে ভাই, তোরা না বলছিলি যে দেখতে নাকি পুরাই গোলাপ ফুল? তুই এটা কেমনে ভুলে গেলি যে গোলাপ ফুলের সাথে কাঁটা থাকে? ফুল পেতে হলে তো কাঁটার ব্যথাও সহ্য করতে হবে, তাই না? আরে ফুলের কাঁটা হলাম আমি, এবার কাঁটার গোতা খাওয়ার পালা বস। ছেলেগুলো হয়তো ওনাকে আগে থেকে চেনে, আবার নাও হতে পারে, কিন্তু ওদের মুখের অবস্থা দেখে মনে হচ্ছে তারা ব্যাপক ভয় পেয়েছে। একজন তো রীতিমতো কাঁদো কাঁদো কণ্ঠে বলেই উঠলেন, ভাই সরি ভাই, মাফ করে দেন ভাই। আসলে ভুল করে একটু মাল খেয়ে ফেলেছিলাম, তাই টাল হয়ে এমনটা করে ফেলেছি। সরি ভাই। সরি? শালা তো সরি দিয়ে কি জুস বানাই খাবো? যে ফুলের গায়ে ভ্রমর বসলে আমার সহ্য হয় না, সে ফুলকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য হাত বাড়িয়েছিস তোরা। এত সহজে ছেড়ে দেব? হাত কেটে রেখে দেব। আমি অবাক চোখে তাকিয়ে আছি। উনি এভাবে রিয়াক্ট করবেন ভাবিনি আমি। ওনাকে দেখা মাত্রই সব ভয়গুলো যেন পাখা মেলে উড়ে গেছে। আচ্ছা, উনি কি আমার জায়গায় অন্য মেয়ে থাকলেও এমনটাই করতেন? হয়তো। কথাটা ভেবেই মন খারাপ হয়ে গেল আমার। উনি আমার দিকে এক পলক তাকিয়ে হাতের আইসক্রিমের বক্সটা এগিয়ে দিলেন। দিতে দিতে বললেন, রোদ, আইসক্রিম খাবো বলছিল, টেক ইট। বেশ কিছু আইসক্রিম আছে এতে, একটা বের করে খেতে খেতে লাইভ ড্রামা এনজয় করো। আমি বক্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। উনি আমায় ধমক দিয়ে বললেন, কি হলো, খাও। পাগল নাকি লোকটা? এমন একটা সিচুয়েশনে কেউ আইসক্রিম খায় নাকি আজীব? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর উনি ওদের ইচ্ছে মতো খেলাচ্ছেন। প্রায় 15 মিনিট পর ওদের ছেড়ে দিয়ে আমাকে নিয়ে হাঁটা ধরলেন। এতক্ষণে আমি 2টা আইসক্রিম ফিনিশ করে ফেলেছি। ওনাকে আইসক্রিম এগিয়ে দিতে উনি জানালেন উনি আইসক্রিম খান না। বুঝতে পারছি মিথ্যে কথা, তবুও কিছু বললাম না। ওনাকে দেখে মনে হচ্ছে ওদের মেরে উনি শান্তি পাননি, আর একটু মারতে পারলে খুশি হতেন। আমি ব্যাপারটা স্বাভাবিক করার জন্য বললাম, দেখেছেন ছেলেগুলো আমাকে কেমন কেমন কমেন্ট করছিল? ইডিয়টদের মেরে তক্তা বানাতে পারলে শান্তি পেতাম। বাচ্চা মেয়েদের দেখেও বাচ্চা নজর দেয়, শালা পশু কোথাকার। এত কিছুর পরে আপনার মনে হচ্ছে আমি ছোট? তো তো মানে ওরা আমায় হট বলছিল, আরো কত কি বলছিল, আর আপনি একমাত্র জীব যে আমাকে এখনো বাচ্চাটা মনে করেন। বাচ্চাদের বাচ্চা মনে করা উচিত,
ওদের আবার পেলে আবার মারবো। সাহস কেমনে হয় তোমার দিকে হাত বাড়ানোর? তাই ওকে মাইরেন, মারতে মারতে তক্তা বানিয়ে দিয়েন। আপাতত আমাকে কোলে নেন, বাচ্চাদের কোলে নিয়ে হাঁটা উচিত, জানেন না আপনি? এখন কোলে নিন আমায়। হোয়াট রবিশ। আপনি আমাকে কোলে নিবেন ব্যাস, নয়তো আমি এক পাও এগোবো না। ওকে ফাইন, থাকো এখানে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, যাবো না আমি, যা ইচ্ছে হোক আমার, তাতে ওনার কি? আমি তো আর ওনার নিলি না যে কোলে তুলে নিবেন। টেলে বাপু হলে তো বলার আগেই কোলে তুলে নিত, আর আমার বেলায় হাহ, এত অবহেলা সহ্য হবে না, ঠাডা পড়বে ঠাডা, শালা খাট্টিস। আমার ভাবনা চিন্তার জগৎ উল্টে পাল্টে দিয়ে উনি ফিরে এসে হুট করে আমার কোলে তুলে নিলেন। আমি তো পুরাই হাঁ। উনি আমার কোলে নিয়ে হেঁটে চলেছেন, একটা বারও আমার দিকে তাকাচ্ছেন না। আর আমি আমি তো এক দৃষ্টিতে শুধু ওনাকেই দেখছি। আমার হার্ট খুবই স্পিডলি বিট করছে। যে জিনিসটা পাবো না জেনেও আমরা চাই, সেই জিনিসটা হঠাৎই পেয়ে গেলে কি রিয়াকশন দেওয়া যেতে পারে বা কিভাবে নিজের খুশিটা দেখানো যেতে পারে, তাই আমরাই ভুলে যাই। আমার অবস্থা এখন ঠিক তাই, মারাত্মক খুশিতে এই মুহূর্তে যেন অনুভূতি শূন্য হয়ে পড়েছি। ওনাকে এতটা কাছ থেকে অনুভব করতে পারবো ভাবিনি আমি কখনো। বেশ কি কিউট লাগছে ওনাকে। ফর্সা মুখটার আগের আভা থাকায় কেমন লালচে হয়ে আছে, সিল্কি চুলগুলো হালকা উড়ে এসে কপালে পড়ছে। ইচ্ছে করছে নজর ফোঁটা দিয়ে দিই, যদি কারো নজর লেগে যায় তখন। আমার ভাবনাগুলোর মাঝপথে উনি বলে উঠলেন, এইভাবে তাকিয়ে আছো কেন? অন্যদিকে তাকাও, আমার অস্বস্তি লাগছে। কেন? অস্বস্তি লাগার কি আছে? চাইলে আপনিও আমার দিকে তাকিয়ে থাকতে পারেন, আমি মাইন্ড করব না। একদম বেশি কথা বলবা না। তোমার মধ্যে দেখার মতো কিছু আছে নাকি? যত সব। আপনি আমায় অপমান করছেন। না, তোমাকে সত্যটা বলছে। শুধুমাত্র মার কথা ভেবেই তোমাকে করে নিয়েছে, নয়তো এইখানে ফেলে যেতাম। হ্যাঁ। তাও তো নিয়েছেন, তাতেই আমি খুশি। বলেই ওনার গালে দিলাম একটা কিস, টাইট কিস যাকে বলে। কিন্তু এরপর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওনার গালে ঠোঁট ছোঁয়াতে আমার দেরি হলেও হতে পারে, বাট ওনার আমাকে ছেড়ে দিতে এক সেকেন্ডও দেরি হলো না। আজ তো খাটাইস একটা, এভাবে কেউ ছেড়ে দেয়? আহ, আমার কোমর, অসভ্য ফাজিল পাগলা ঘুন্টি একটা, এভাবে ছেড়ে দিলেন কেন? আমার কোমর। কোমরে হাত বুলাতে বুলাতে বললাম কথাগুলো। তুমি যা করছো তার জন্য এটা তোমার প্রাপ্য। তোমার প্রাপ্য? আপনি এত আনরোমান্টিক কেন শুনি? রিভেঞ্জ নিবেন ঠিক আছে, আমি আপনার গালে একটা কিস করেছি, আপনি ছোটে দিতেন তাহলেই তো হতো। মুভিতে দেখেন না, নায়ক নায়ক রাগ পেয়ে নায়িকার ছোটে কিসি করে। হ্যাঁ, ঠাটায় চর বসাবো বেয়াদপে। মাথায় কি সমস্যা আছে নাকি? এটা কোনো ফিল্ম না, আর তুমিও কোনো হিরোইন না। এনিওয়ে, আমি তোমাকে কিস করতে যাবো কোন দুঃখে? পিচ্ছি মেয়ে একটা, তবু মাথায় যত সব বাজে চিন্তা। আর কোনোদিন এসব কথা শুনলে দাঁত একটাও মুখে থাকবে না, থাপড়ায় সব ফেলে দেবো। দেখুন একদম পিচ্ছি পিচ্ছি করবেন না বলে দিলাম, আমি মোটেও পিচ্ছি না। মামার বাড়ির আবদার বলতে বলতেই উনি নিচের দিকে ঝুঁকে হাত বাড়ালেন। আমিও খুশি মনে হাত বাড়ালাম, ওনার হাত ধরে উঠে দাঁড়াবো, কিন্তু সেই যে খাটাস তো খাটাসই, শালা বান্দর একটা। আমার হাত না ধরে উনি নিচু হয়ে জুতার ফিতা ঠিক করে আমাকে ডিঙিয়ে হাঁটা দিলেন। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। এটা কি হলো বজ্জাত কোথাকার? তোর চুল আমি সবকটা টেনে টেনে ছিঁড়ব। রাগে শরীর ফেটে যাচ্ছে, কিন্তু রাগ দেখাতেও পারছি না। আমি এখন অবলা নারী, মাঝ রাস্তায় ভাঙা কোমর নিয়ে পড়ে আছি। আচ্ছা, উনি আমাকে রেখে চলে যাচ্ছেন না তো? হায় আল্লাহ, কি হবে আমার? এই এই কই যান? আরে আমার নিয়ে তো যান বাবা, যা বাবা, চলে গেল। খা খা, বেশি করে খা আইসক্রিম, আইসক্রিমের মধ্যে ডুবে মরে যা তুই। রোদ, অসভ্য মাইয়া, সিম্পল সেন্সটা তোর মাঝে নেই। খুব তো আইসক্রিম খেতে এসেছিলি, এবার গলে যাওয়া আইসক্রিম আর ভাঙা কোমর নিয়ে তুই ভূতের খাবারে পরিণত হ। নিজের মনে বিড় করছিলাম, তখনই কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো। আমি তো খুব খুশি শুভ্র ফিরে এসেছে। খুশি খুশি মুড নিয়ে উপরে তাকাতেই দেখি না, এ তো শুভ্র নয়, অন্য একটা ছেলে। এবার ভয় করতে লাগলো আমার, এই ছেলে আবার আমার আমার সাথে কিছু করবে না তো? উফ, যত ঝামেলা শুধু আমার সাথেই। আমার ভাবনায় এক বালতি জল ঢেলে দিয়ে উনি বলে উঠলেন। এক্সকিউজ মি আপু। আমি চোখ তুলে তাকালাম। কি ব্যাপার, কোনো সমস্যা? এভাবে রাস্তায় বসে আছেন কেন? তোকে কোন দুঃখে বলতে যাবো রে, জ্বালায় বাঁচি না, আরে কাবাল আসছে মরতে। কোমর ভেঙে গেছে তাই বসে আছি। হোয়াট? আপনার কোমর ভেঙে গেছে? কিন্তু কিভাবে? আর আশেপাশে কাউকে দেখছি না তো। আপনি একা নাকি? লোকটার অতিরিক্ত উৎসাহ আমার চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিরক্ত মুখে বলে উঠলাম,
ছিল একটা খাটাস যে আমাকে রেখে হাওয়া খেতে গেছে। আর কোনো প্রশ্ন? স্ট্রেন্স, আপনার মতো পিচ্চি একটা মেয়েকে ফেলে রেখে হাওয়া খেতে গেছে? আবার সেই পিচ্ছি, এই পিচ্ছি পিচ্ছি শুনতে শুনতে কানটা পচে গেল আমার। মেজাজটা প্রচুর গরম হচ্ছে। আমার ওয়ান পিস জামাই আমাকে পিচ্ছি বলে, পাত্তা দিচ্ছে না। আর এইদিকে উনি আসছেন কাটা গায়ে নুনের ছিটা দিতে। এই খবরদার পিচ্ছি বলবেন না আমায়। কোন অ্যাঙ্গেল থেকে আমাকে পিচ্ছি মনে হচ্ছে শুনি? আপনার কোনো ধারণা আছে আমি কোন ক্লাসে পড়ি? আরে বাবা, রেগে যাচ্ছেন কেন? ওকে ওকে, আপনি একদম পিচ্ছি না, অনেক বড়। এবার হ্যাপি? আচ্ছা, আপনি এখানে থাকুন, আমি গাড়ি নিয়ে আসছি, আপনাকে ড্রপ করে দিব। ওকে? বলেই মুচকি হেসে দৌড়ে চলে গেলেন। আমি কিছু বলার সুযোগই পেলাম না। আরে বেটা, আমি তোর গাড়িতে উঠতে যাব কেন? যত সব, কচু খেতে গিয়ে মর না। হাহ। নিজের মনে বিড়বিড় করছিলাম, হঠাৎই কেউ আমায় কোলে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় চমকে উঠলাম। যেই না চিৎকার দিতে যাব ওদের, তখনই লোকটার মুখের দিকে তাকিয়ে থেমে গেলাম। আরে এ তো আমার খাটাস বরটা। উনি আমাকে রিকশায় বসিয়ে দিয়ে পাশে বসে পড়লেন। দুজন রিকশার দুই বর্ডারে বসে আছি, মাঝে প্রায় এক হাত ফাঁকা। ব্যাপারটা নিঃসন্দেহে বিরক্তিকর। উনি এমনভাবে বসে আছেন যেন আমার শরীরের সাথে শরীর লাগলে ওনার শরীরটাই পড়ে যাবে। এই যে শুনেন, কি? আমাকে একটু ধরুন প্লিজ, আমার মনে হচ্ছে আমি পড়ে যাব। ইনোসেন্ট ফেস নিয়ে বললাম। উনি 2 মিনিট ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, পারবো না। এবার মেজাজটা আরো খারাপ হচ্ছে। বাট বলিস কি পারবি না মানে? তুই পারবি, তোর বাপ সহ পারবে। হুম। মুখে বললাম ওকে। আমি ক্রমাগত ওনার শরীর ঘেঁষে বসছি আর উনি সরে যাচ্ছেন। সরার মতো তিল জায়গা অবশিষ্ট না থাকায় আমার দিকে রাগী চোখে তাকিয়ে বললেন, কি সমস্যা? কোলে বসার ইচ্ছা যাচ্ছে নাকি? ব্যাপক, কিন্তু আপাতত সেই ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছি না। তাহলে গায়ের সাথে লেগে বসতে কেন? তো কি করব? যদি রিক্সা থেকে পড়ে যাই, ভয় লাগছে তো। আমি কিচ্ছু জানি না, তুমি সরে বসো। আই সাইড, সরে বসো। আপনি আমাকে না ধরলে আমার পক্ষে সরা সম্ভব না। যা করার করেন। ওকে ফাইন, ধরছি। তুমি সরে বসো, নয়তো আমি নিজেও পড়ে যাব। আর একটু চেপে বসে বললাম। আমি খুশি মনে সরে বসলাম। উনি আলতো হাতে আমার কোমর চেপে ধরলেন। বাহ, কি অনুভূতি! এবার আমি ওনার কাঁধে মাথা রাখলাম। হোয়াট দ্য হেল? মাথা সরাও। কাঁধে মাথা রাখছো কেন? এ, আপনি তো ফেলে দিয়ে কোমরে ব্যথা দিলেন, আবার জিজ্ঞেস করা হচ্ছে কাঁধে মাথা রাখছো কেন? ব্যথাটা তোমার কোমরে, মাথায় না। মাথা সরাও। আরে কোমর নিয়ে টেনশন করতে করতে মাথা ব্যথা হয়ে গেছে, বোঝেন না কেন? উনি আর কিছু বলেননি। হয়তো বুঝে গিয়েছিলেন আমার সাথে পেরে উঠবেন না। গত 2 দিন আমি কোমর ব্যথায় না পেরেছি ঠিকমতো ঘুমোতে, আর না পেরেছি ঠিকমতো পড়তে। তবে একটা জিনিস খুব করে করেছি, তা হলো ওনাকে বকা দেয়া। পৃথিবীর এমন কোনো গালি হয়তো বাকি নেই যেখানে আমি ওনাকে মেনশন করিনি। কি হলো, ওঠো। না, না মানে? আজ গাড়িতে না, বাইকে যাব। অসম্ভব। আমার বাইকে তুমি আমি কখনো নেবই না। ওই সিটটা শুধু। যারই হোক না কেন, আমি বাইকেই যাব, ব্যাস। আর আমি তোমাকে নেব না, ব্যাস। ওকে, আমি মামুনিকে বলছি। আমার কোমরের 12টা বাজার পেছনে অনলি অ্যান্ড অনলি আপনার হাত। আমি মোটেও পিছলে পড়িনি, আপনি ফেলে দিয়েছেন আমায়। ইউ? আপনার মাথা। বলেই মুখ ভেঙে যেই না বাড়ির দিকে হাঁটা দিব, তখনই উনি বলে উঠলেন। ওকে ফাইন, চলো। আমি ওনার পেছনে বসে আছি, দুজনেই চুপচাপ। আমিও কোনো কথা বলছি না। উনি হয়তো নীলি আপুকে অনুভব করছেন, করুক না, সবারই একটা পার্সোনাল স্পেস থাকা উচিত। হঠাৎই উনি বাইক দাঁড় করালেন। ভাবনার প্রহর কাটিয়ে সামনে তাকিয়ে দেখলাম ওনার বন্ধুরা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে বেশ কয়েকজনকেই চিনি আমি। সবচেয়ে ভালো চিনি সাবির ভাইয়া আর রোহান ভাইয়াকে। এরা শুভ্রর বেস্ট ফ্রেন্ড। ওনার ফ্রেন্ড সার্কেলে ওনারা দুজনেই শুধু আমাদের বিয়ের ব্যাপারটা জানে। ওনাদের মধ্যে একজনকে দেখে আমি অবাক হলাম। এ তো সেই রাস্তায় দেখা হওয়া ছেলেটা যে আমার জন্য গাড়ি আনতে গিয়েছিল। উনিও যে আমায় দেখে যথেষ্ট অবাক হয়েছেন তা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আরে শুভ্র, এটাকে জিয়ে? আরে না, ও রোদেলা, আমার ফুপির মেয়ে। কথাটা শুনে সামনের মানুষটা মনে হলো বেশ স্বস্তি পেলেন, বাট আমি তিল পরিমাণ স্বস্তি পেলাম না। রাগী চোখে ওনার দিকে তাকালাম। এসবের মানে কি? আমাকে নিজের বউ হিসেবে পরিচয় দিতে ওনার ইগোতে লাগে নাকি? সাবির ভাইয়া আর রোহান ভাইয়াও দেখলাম অবাক চোখে তাকিয়ে আছে। আমি ওনার দিকে রাগী চোখে তাকিয়ে আছি, কিন্তু উনি আমায় পাত্তাই দিলেন না। নিজেকে আজ খুব ছোট ছোট লাগছে আমার। আচ্ছা, আমি কি ওনার ওয়াইফ হওয়ার যোগ্য নই?
এটা কি আমাকে অপমান করা হলো না? আজ আমি যদি ওনাকে কোনো ছেলের কাছে ভাই হিসেবে পরিচয় করিয়ে দিতাম, উনি কি মেনে নিতেন? তখন সাথে সাথেই আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠতো। নিজের কাছেই আজ আমি লজ্জিত। হঠাৎ ছেলেটা বলে উঠল, হাই রোদেলা, আমি সাহেল, শুভ্রের ছোটবেলার বন্ধু। গ্রামের ভাষায় বলতে গেলে ল্যাংটা গালের বন্ধু। আমি শুধু একটা শুকনো হাসি দিলাম। উনি আবার বলে উঠলেন, রোদেলা, আমি কি তোমাকে রোদ বলে ডাকতে পারি? রোদেলা নামটা বেশি বড় হয়ে যায়, প্লিজ। ইয়া, অবশ্যই। জোর করে একটা হাসি দিয়ে বললাম। ওনার পাশের ভাইয়াটা হালকা কাশি দিয়ে সাহেল ভাইয়াকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে উঠলেন, মাম্মা, কি চলে? হোয়াট? কি চলে? শাট আপ। শুভ্র, তোরা কই যাচ্ছিলি? রোদকে ড্রপ করে দেন, অফিস যাব। রোদ এবার অ্যাডমিশন দিবে। মায়ের ভাইয়ের কোচিং অ্যাডমিট করে দিছে। ও আচ্ছা। আমার আর ওদের কথাবার্তা ভালো লাগছে না। রাগে গা জ্বলে যাচ্ছে আমার। জানি না এই রাগ কার উপর, নিজের উপর নাকি শুভ্রের উপর। এদের সবার চুল টেনে টেনে ছিঁড়তে পারলে রাগটা কমতো বলে মনে হচ্ছে আমার। কি মনে করে শুভ্র নিজেকে? আমি কি ফেলনা নাকি? আমার পরিচয় যদি ওনার কাছে শুধু ফুপির মেয়ে হয়, তাহলে আমার কাছেও ওর পরিচয় শুধুমাত্র আমার মামুর ছেলেই হওয়া উচিত। আর কিছু ভাবতেই ইচ্ছে করছে না আমার। আর না ওদের দাঁত কেলানো দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে পুরো দুনিয়া যেন আমার নিয়ে হাসাহাসি করছে। ভাইয়া, শুভ্র ভাইয়া। আমার ভাইয়ার ডাক হয়তো ওনার হজম হয়নি, বা উনি হয়তো একসেপ্ট করেনি এমন কিছু, যার কারণে উনি অবাক চোখে আমার দিকে তাকালেন। কি হলো ভাইয়া, এইভাবে তাকিয়ে আছেন কেন? চলুন প্লিজ, আমার ক্লাসে লেট হচ্ছে। উনি কোনো রকম মাথা নেড়ে ওনাদের থেকে বিদায় নিয়ে বাইক স্টার্ট দিলেন। আমিও চুপচাপ বসে আছি। আমি বুঝতে পারছি না আমার ঠিক কেমন রিয়াকশন দেওয়া উচিত। উনি আমাকে কোচিংয়ের সামনে নামিয়ে দিলেন। ভাই, ছুটির সময় আপনাকে আসতে হবে না, আই উইল ম্যানেজ বলে চলে এলাম আমি। না তাকাতেও বুঝতে পারছি উনি অবাক চোখে তাকিয়ে আছেন। থাকুক তাকিয়ে, শুধু অবাক কেন, পারলে হা করে তাকিয়ে থাকুক। সাথে 2-3টা মশাও খেয়ে নিক, তাতে আমার কি? হু কেয়ার্স। কোচিং শেষে রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, কিন্তু আশেপাশে রিক্সার টিকিটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। সব রিক্সাওয়ালা কি রোদের বিপক্ষে জোট গঠন করেছে নাকি, যে রোদকে তারা কেউ রিক্সাই তুলবে না? আমার ভাবনা চিন্তাকে দুমড়ে মুচড়ে দিয়ে একটা গাড়ি চরম স্পিডে আমার সামনে এসে দাঁড়ালো। ভয়ে আমি রীতিমতো লাফিয়ে উঠলাম। মনে হচ্ছে আমার প্রাণ পাখি উড়ে গিয়ে আশেপাশে ডানা ঝাপটে আবার ফিরে এসছে। মেজাজটা চরম গরম হচ্ছে। একটা গাড়ি আছে তাই বলে কি উড়ে যেতে হবে নাকি? এদের ওড়াউড়িতে কারো জীবন উড়ে গেলে কি হবে শুনি? যত সব আজাইরা পাবলিক। হ্যাঁ, নিজের মনে বিড়বিড় করছিলাম আমি। ঠিক তখনই গাড়ি থেকে একটা কচুরিপানা নেমে আমার সামনে দাঁড়ালো। এই লোকটার জন্য কচুরিপানা নামটা আপাতত আমার কাছে পারফেক্ট বলেই মনে হচ্ছে। কড়া সবুজ ব্লেজার আর কচুরিপানা ফুলের কালারের শার্ট পরেছে লোকটা। তবে দেখতে তেমন খারাপ লাগছে না। ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখলাম, ওহ, এটা তো সাহিল ভাইয়া। এ বেটা এইখানে কি করে? হাই রোদ, এখানে দাঁড়িয়ে আছো কেন? মাছ মারার জন্য দাঁড়িয়ে আছি। আবে, তোরে কোন দুঃখে বলতে যাবো? একটু আগেই তো প্রায় হার্ট অ্যাটাক করে ফেলেছিলাম। মনে মনে বলছিলাম কথাগুলো, কিন্তু একটা হাসি দিয়ে বললাম যে রিক্সার জন্য ওয়েট করছি। ও চলো, আমি তোমাকে পৌঁছে দেই। নো থ্যাঙ্কস, আই উইল ম্যানেজ বলেই হাঁটা দিলাম। সামনে হয়তো রিক্সা পেয়ে যাব। এখানে দাঁড়িয়ে এই আবালের বকবকানি শোনার কোনো মানেই হয় না। কিন্তু মুসিবত কি এত সহজে পেছন ছাড়ে? উনিও দৌড়ে আমার পাশে এসে আমার সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলেন। আমি ভ্রু কুঁচকে তাকাতেই উনি বলে উঠলেন, তুমি যতক্ষণ রিক্সা না পাও, আমিও তোমার সাথে হাঁটি। আপনার গাড়ি থাকতে আপনি হাঁটবেন কোন দুঃখে? দুঃখে হাঁটবো কেন বলো, হাঁটবো তো সুখে। মানে? এতদিন কানাডায় ছিলাম, প্রায় 6 বছর। এতদিন পর দেশে আসছি, একটু হেঁটে হেঁটে পরিবেশটা উপভোগ করি। এই কয়দিন পারিনি, কেউ সঙ্গী ছিল না, কিন্তু আজ তো তুমি আছো। এক্সকিউজ মি, আমি আপনাকে সঙ্গ দিতে যাব কেন? আপনি যান তো এখান থেকে, একদম বিরক্ত করবেন না। আরে এভাবে বলছো কেন? ফ্রেন্ডের বোন হিসেবে একটু সার্ভিস তো দিতেই পারো, তাই না? ও হ্যালো, ফ্রেন্ডের বোনদের কি আপনার ফ্রি সার্ভিস মনে হয় নাকি? আরে তা কেন হবে? ওকে যাও, আই উইল পে ফর ইট। তাই নাকি? তাহলে অন্য কাউকে অ্যাপয়েন্ট করেন। আই এম নট অ্যাভেলেবল। প্লিজ, তোমাকে আমি আইসক্রিম খাওয়াবো, যদি তোমার সাথে হাঁটার পারমিশন দাও তো। ওই মিস্টার, আপনি কি আমাকে বাচ্চা মনে করেন? হ্যাঁ, যে আইসক্রিমের লোভ দেখাবেন আর আমি রাজি হয়ে যাব?
আর পারমিশন যে করছেন, পারমিশন না নিয়ে তো 10 মিনিট ধরে আমার সাথে হাঁটছেন, সেটা? ডাবল পে করব, আইসক্রিম প্লাস ফুচকা। মেয়েরা আর কি খাই জানি না। ওনার দিকে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে হেসে দিলাম, উনিও হেসে দিলেন। সো পারমিশন গ্রান্টেড, তাহলে আইসক্রিম খাই। আমিও রাজি হলাম। পাশের দোকান থেকে আইসক্রিম কিনে যেই না মুখে দিব, একটা বাইক তুফানের গতিতে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে রেখেছি, ভেবেছিলাম আজ আমার ইনালিলা হলোই বলে, কিন্তু লাস্ট পর্যায়ে বেঁচে গেছি। আজ সব সিডার আইলা আমার সাথে কেন হচ্ছে বুঝতে পারছি না। চোখটা হালকা খুললাম বাইকে থাকা মানুষটাকে দেখার আশায়। শুভ্র ভাইয়া বাইকে বসে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টির কোনো অর্থই আমি খুঁজে পেলাম না, তবে মনের ভেতর বাসা বেঁধে থাকা ভয়টা যে নড়ে চড়ে উঠলো তা বেশ বুঝতে পারছি। ভাইয়া আপনি এখানে? হ্যাঁ, তো না, আপনাকে তো বলেছিলাম যে আসতে হবে না, আমি ম্যানেজ করে নিব। আমি তোমাকে নিতে আসিনি, কাজ ছিল তাই আসছে। কথাটা আমার লাগলো। বেটা বজ্জাত কথায় কথায় আমাকে অপমান না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? তোর বউ মরে যাবে শালা। আল্লাহ আমাকে আবার তুলে নিও না, আমি কিন্তু ওনার বউ নই, আপাতত ফুপির মেয়ে। এই কথাটা মাইন্ডে রেখো কেমন? এই ব্যাটার সামনে দাঁড়ায় থেকে কোনো লাভ নেই। খাটাসটা কাজ করতে করতে শহীদ হয়ে যাক ঢং। ওহ, ওকে, আচ্ছা সাহেল ভাইয়া, তো চলুন যাওয়া যাক। হ্যাঁ রোদ, চলো। ভাই শুভ্র, তোর সাথে পরে কথা হবে। আপাতত তোর বোনকে সঙ্গ দেই। সাহেল ভাইয়ার কথাটা শুনে যেন ওনার চোখ আরো লাল হয়ে গেল। কারণটা বুঝতে না পারলেও ভয়ে ঢোক গিলছি বারবার। এখান থেকে কেটে পড়াই আমার জন্য মঙ্গল। সাহেল ভাইয়া চলুন, এখানে দাঁড়িয়ে অযথা কথা বলার ইচ্ছে থাকলে আপনি থাকেন, আমি গেলাম। নিজে বাঁচলে পাপের নাম, বিড় করে বললাম। আরে না না না, আই এম কামিং। আমি বাইকটা পাশ কাটিয়ে যেতে নিলেই উনি শক্ত করে আমার হাত চেপে ধরলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। সাহেল ভাইয়াকে দেখে মনে হচ্ছে তিনি অবাকের দিক দিয়ে আমার থেকেও কয়েক ধাপ এগিয়ে যাচ্ছেন, হাঁ করে শুধু দেখেই যাচ্ছেন। কি কি হয়েছে ভাইয়া? এবার ধরে আছেন কেন ভাইয়া? আমার লাগছে তো ভাইয়া, ছাড়ুন ভাইয়া। চুপ। এক লাইনে কয়বার ভাইয়া ডাকো? ভাইয়া ভাইয়া করতে করতে কানের পোকা মেরে ফেললাম। এখন চুপচাপ বাইকে ওঠো। কিন্তু ভাই, আই সেড স্টপ, উঠো। আমি সাহেল ভাইয়ার সাথে যাব, আপনি চলে যান। মুখ গোমরা করে বললাম। হ্যাঁ শুভ্র, তুই যা, আমি ওকে পৌঁছে দিব, নো টেনশন। আমি বাইকে উঠতে বলছি রোদ। আমি মাথায় হেলিয়ে আইসক্রিমটা মুখে দিতে যাব, তখনই উনি আইসক্রিমটা নিয়ে নিলেন। আরে ওটা আমার আইসক্রিম ছিল, আপনার খেতে ইচ্ছে করলে আপনি কিনে নেন না, আমারটা কেন নিচ্ছেন? তুমি বাচ্চা নাকি যে আইসক্রিম খাবা? আইসক্রিম ইজ নট গুড ফর হেলথ। সো হোয়াট, তাতে আপনার কি? আমার আইসক্রিম দেন আমায়। বলেই হাত বাড়াতেই উনি আইসক্রিমটা মাটিতে ফেলে দিলেন। এবার খাও। এবার রাগটা চরম পর্যায়ে পৌঁছে গেল। শালা জীবনটা তো তেনা তেনা বানিয়ে দিছিসই, এখন কি খেতেও দিবি না? সাহেল ভাইয়া, আমায় আরেকটা আইসক্রিম কিনে দেন তো। ওকে, আমি আনছি। সাহেল ভাইয়ের কথার মাঝ পথেই উনি বাইক থেকে নেমে এসে আমাকে কোলে তুলে বাইকে বসিয়ে দিলেন। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে আমি আর সাহেল ভাইয়া দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেলাম। সাহেল ভাইয়ের মুখটা ছোট হয়ে গেল, আমারও মেজাজ খারাপ হচ্ছে। এটা কোন ধরনের অসভ্যতা, যত সব আজাইরা পাবলিক। উনি হঠাৎই বাইক থামিয়ে দিলেন, ধমকে সুরে বলে উঠলেন, নামো। আমিও বাধ্য মেয়ের মতো নেমে দাঁড়ালাম। চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম আমরা কোনো আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে আছি। উনি বাইক পার্ক করে সামনের দিকে হাঁটা দিলেন, যেতে যেতে বললেন, চলো। আমিও বাধ্য মেয়ের মতো ওনার পিছু নিলাম। ভেতরে গিয়ে আমাকে একটা চেয়ারে বসতে বলেই উনি চলে গেলেন। আজীব মানুষ, একটু আগেই বললো আইসক্রিম ইজ নট গুড ফর হেলথ, এখন আবার আইসক্রিম পার্লারে চলে আসছে। যত সব ফাত্রা পোলাপাইন। এতই যদি আইসক্রিম খাওয়ার শখ থাকে তো ওখানে খেলেই তো পারতেন, এখানে আসার কি দরকার ছিল শুনি? বসে বসে ওনার 14 গোষ্ঠী উদ্ধার করছিলাম আমি। বেচারা আইসক্রিমটার জন্য খুব মন খারাপ হচ্ছে। তখনই উনি এসে সামনে বসে পড়লেন, ওনার চোখে মুখে রাগ স্পষ্ট। আমি 2-1টা ঢোক গিলে অসীম সাহস নিয়ে বলে উঠলাম, ভাইয়া আমরা এখানে কেন এলাম? আইসক্রিম খাওয়ার হলে তো ওখানেই খেতে পারতেন ভাইয়া। চুপ, একদম চুপ। কিসের ভাইয়া? হ্যাঁ, আমি তোমার ভাই লাগি? হ্যাঁ, মামুর ছেলে তো ভাইয়াই হয়, তাই না ভাইয়া? আমার ভাইয়া? আরেকবার ভাইয়া ডাকলে চড়ায় দাঁত ফেলাই দিব। বাবা মা তোমার মুখে ভাই শুনলে কি ভাববে? এখানে বাবা ভাবির কি আছে আজিব? ভাইকে ভাই বলবো না? আচ্ছা, আমি তোমার ভাই না? তা নয় তো কি। প্র্যাকটিক্যালি দেখাই আমি তোমার কি। ওনার দাঁড়ানো দেখেই আমার প্রাণ পাখি উড়ে যায় যায় অবস্থা।
উনি আমার পাশে বসে পড়লেন। আমি তো রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা আমার। উনি আমার কানের কাছে স্লো ভয়েসে বলে উঠলেন। পাবলিক প্লেসে বাস। আর কিছু বলার আগে ওয়েটার প্রায় 30টা আইটেমের আইসক্রিম রেখে গেল। এগুলো দেখে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। এইসব কি? ভয়টা ভুলে বলে বসলাম, এইসব কি? এত আইসক্রিম কার জন্য? তোমার জন্য। মানে এতগুলো আমার জন্য? পাগল নাকি আপনি? খুব আইসক্রিম খাওয়ার শখ না? এখন আমার সামনে সবকটা খাবা। পাগল নাকি? ইম্পসিবল। স্টার্ট। পসিবল বেবি, এভরিথিং ইজ পসিবল। তোমার দাঁত গেলে আইসক্রিম খাওয়ার শখ আজ মেটাবো। শুরু করো। আমি ওনার দিকে করুণ চোখে তাকিয়ে আছি, কিন্তু উনি আমায় পাত্তা না দিয়ে আবারও সেই ধমক দিয়ে উঠলেন। কি আর করা, বাধ্য মেয়ের মতো খেতে শুরু করলাম। আল্লাহ আমাকে একখান জামাই দিছে যে কিনা অলওয়েজ আমাকে মারা প্ল্যান করতে থাকে। বেশি দিন বাঁচুম বলে তো মনে হয় না, বাঁচার আশা ক্ষীণ। আমি খুব ধীরে সুস্থে একটা আইসক্রিম শেষ করলাম। আইসক্রিমটা শেষ করে ওয়েটারকে ডাক দিয়ে বললাম, প্লিজ এগুলো প্যাক করে দিন। ওয়েটার ইয়েস ম্যাম বলে মাথা নাড়ার সাথে সাথে উনি হুঙ্কার দিয়ে বললেন, কিসের প্যাকিং? তুমি ওগুলো শেষ করবা, এবং সেটা এখনই। কেন? কেন মানে? আমি বলছি তাই। আপনি বলেই খেতে হবে কেন? বেশি কথা না বলে খাও, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। এমনিতেও আপনার থেকে খারাপ এই পৃথিবীটার দুটো নেই। ইউ আর দ্য ওয়ান পিস। নতুন করে আর কি খারাপ হবেন? কি বললা? যা বলছি ঠিকই বলেছি। তাছাড়া আপনি তো সেই রকম ডমিনেটিং পারসন। অন্যের বউকে জোরাজোরি করছেন আপনি। আমি আবার কার বউকে কি করলাম? কেন? আমাকে কি চোখে পড়ে না? আমার সাথেই তো জোরাজোরি করছেন আপনি। কি? তুমি অন্যের বউ? হ্যাঁ, বেচারা দুনিয়ার কোনো এক কোনায় আছে কে জানে। আপনি আমাকে একা পেয়ে এভাবে অত্যাচার করছেন। হোয়াট দ্য হেল! তুমি অন্যের বউ হলে আমার কি হও শুনি? কেন বোন? হোয়াট? চেঁচাচ্ছেন কেন? আপনিই তো তখন ফ্রেন্ডদের বললেন আমি আপনার ফুপির মেয়ে, আর এখন আমি ভাইয়া বলে চেঁচান কেন? আপনি বোন বলে সমস্যা নেই, আর আমি ভাইয়া ডাকলে সমস্যা কেন? হুম। শাট আপ স্টুপিড গার্ল। আমি ওদের কখন বললাম যে তুমি আমার বোন? ফুপির মেয়ে বলছেন, তাতে কি বোন বোঝায় না? ইডিয়েট। আমার সাথে বিয়ে হলেও তুমি যেমন আমার ফুপির মেয়ে, ভবিষ্যতে 10 বাচ্চার মা হলেও তুমি আমার ফুপির মেয়েই থাকবা। নাকি মা চেঞ্জ হয়ে যাবে? আজীব, মা চেঞ্জ হতে যাবে কেন? কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমি বোঝাতে চাচ্ছি আমি ভুল কিছু বলিনি, কিন্তু তুমি ভুল বলছো। মানে? ইউ স্টুপিড। তুমি কি আমার জিএফ? তো আমিও মনে করছি যে তুমি আমার জিএফ নাও। আমি বলেছি তুমি আমার ফুপির মেয়ে। এটা তো সত্যি, তাই না? আমি আবারও হ্যাঁ বোধক মাথা নাড়লাম। আমি তো এটা একবারও বলিনি যে তুমি আমার বোন। বলছে কি? আমি আবারও মাথা নাড়লাম। না, সে বলেনি। তাহলে এখানে আমার ভুলটা কি? সবটা ওদের বোঝার ভুল। এবার আমার রাগ লাগছে। শালা এত পেঁচায় বললে কে না বুঝতে ভুল করবে? সবার মাথায় তো আর তোর মতো ছিট নাই। কেন আপনি সরাসরি বলতে পারলেন না যে আমি আপনার বউ? প্রয়োজন বোধ করিনি। শালা, তোর প্রয়োজন বোধ তুই জুস বানায় খা। প্রয়োজন বোধ করিনি আমি। হ্যাঁ, খুব ভালো কথা। আপনি তখন প্রয়োজন বোধ করেননি, এখন আমি প্রয়োজন বোধ করছি না? আমার মামুর ছেলে। বলেই উঠে চলে এলাম। সবকিছু একটা লিমিট আছে। লাইফটা বিরক্তিকর একটা ডিব্বায় পরিণত হয়েছে। হোয়াট দ্য হেল ইয়ার! প্রয়োজন বোধ করিনি এটার মানে কি? ওনার প্রয়োজনের উপর ভিত্তি করে আমার লাইফ চলবে নাকি? ওনাকে এখন আর সহ্যই হচ্ছে না আমার। তাই ওনাকে বের হতে দেখেই একটা রিক্সা নিয়ে চলে এলাম। কিন্তু খাটাইশ বলে কথা, এত ইজিলি আমার ছাড়বে নাকি? হঠাৎই খুব স্পিডে এসে রিক্সার একদম সামনে বাইকটা দাঁড় করালেন। বৃদ্ধ রিক্সা চালক এমন একটা আনএক্সপেক্টেড ব্যাপার, ঠিক সামনে উঠতে পারলেন না। আর আমি গিয়ে পড়লাম রাস্তায়। হাতে বিভিন্ন জায়গায় হয়তো ছিলে গেছে, হাঁটুতেও বড্ড জ্বালা করছে। নিজের অজান্তে চোখ থেকে পানি বেরিয়ে এলো আমার। নিজেকে নিজের কাছেই বোঝা মনে হচ্ছে আমার। বিয়ের পর থেকে একটা দিনও শান্তিতে থাকতে দেননি। আমি ওনার সমস্যাটাই বুঝে উঠতে পারছি না। না আমাকে কাছে টেনে নিচ্ছে, আর না আমায় দূরে যেতে দিচ্ছে। কি চান আসলে উনি? রাস্তায় চুপচাপ বসে আছি, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। আসলে আমি উঠে দাঁড়াতে পারছি না। হয়তো হাতে পায়ের কোনো জায়গায় প্রচণ্ড আঘাতে এমনটা হয়েছে আমার, কিন্তু আঘাতটা ঠিক কোথায় সেটাও বুঝতে পারছি না। আর পারার কথাও না। হাতে কিছু অংশ এতটাই জ্বলছে যে অন্য ব্যথাগুলোর ফিলটাই আসছে না আমার। বৃদ্ধ রিক্সা চালক আমার দিকে অপরাধী দৃষ্টিতে তাকিয়ে আছেন। সেই দৃষ্টিতে হয়তো হালকা ভয়ও জড়িয়ে আছে।
দিন শেষে কষ্টে উপার্জিত এই টাকাগুলো দিয়েই হয়তো এক মুঠো খাবার নিয়ে ঘরে ফেরার আশা ছিল তার, কিন্তু ভাগ্যটা সহায় হলো না। মাঝ রাস্তায় এমন একটা দুর্ঘটনা ঘটলো যে বুকের আশাটুকু এখন ভয়ে রীতিমতো আড়ষ্ট। মনে একটাই চিন্তা, হয়তো নিজের প্রাপ্য ভাড়াটাও পাবে না, সাথে মিলবে একগাদা অসম্মান ভরা গালি। লোকটার মুখটা একদম শুকিয়ে আছে। চাচা, এদিকে আসবেন একটু? আমার মুখে চাচা ডাকটা শুনে হয়তো একটু ভরসা পেলেন। ভয়ে ভয়ে এগিয়ে এলেন আমার কাছে, বলে উঠলেন, মারে, আমি ইচ্ছে করে এমনটা করি নাই। আপনার ভাড়া দেওয়া লাগতো না। বুড়া মানুষ তো সামলাইতে পারি নাই। আজকে ভাড়াও মারি নাই। টেহা নাই, আপনার ওষুধের টেহা দেবার পাইতাম না। মাফ কইরা দেন। আমি ওনাকে থামিয়ে দিয়ে ব্যাগ থেকে টাকা বের করে ওনার দিকে এগিয়ে দিলাম। উনি বেশ অবাক হলেন বলেই মনে হলো, তবে মুখ দেখে অবাকের পরিমাণটা বুঝতে পারছি না। গরিবদের অবাক হওয়ার ক্ষমতাটাও হয়তো দারিদ্রতার সাথে বুঝতে বুঝতে একসময় হালকা হয়ে যায়। যে লাগতো না টেহা, আমার জন্যে আপনি দুঃখ পাইলেন? চাচা, কি আপনি আপনি করছেন? আমি আপনার মেয়ের চেয়েও ছোট হব। আপনি না করে টাকাটা নিয়ে আমাকে টেনে তুলুন তো, দাঁড়াতে পারছি না আমি। লোকটার চোখে মুখে চরম বিস্ময় আর কৃতজ্ঞতা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। টাকার জন্য না, ওনাকে দেয়া সম্মানটার জন্য কারো চোখে বিস্ময় ফুটিয়ে তুলতে পারতেও একটা অন্যরকম মজা আছে। উনি আমাকে ধরতে যাবেন, ঠিক তখনই শুভ্র শক্ত হাতে আমার ডান হাতটা চেপে ধরলেন। মনে তো হচ্ছিল কেউ আমার জানটাই বুঝি নিয়ে নিল। ছিঁড়ে যাওয়া জায়গাটা খুব শক্ত করে চেপে ধরেছেন উনি। আমি ব্যথায় কুকিয়ে উঠলাম, কিন্তু ওনার লাল হয়ে যাওয়ার আগে চোখে হয়তো আমার কষ্টটা ধরাই পড়লো না। আমার কথা না শুনলে এমনটাই হবে। কি দরকার ছিল ওভাবে বেরিয়ে আসার? ওনার কথায় মাথায় রক্ত উঠে গেল আমার। ফাজলামো নাকি? ওনার কথায় মাথায় রক্ত উঠে গেল। ফাজলামো নাকি? হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে ওনার কলার চেপে ধরে নিজের রাগের ঝাঁজটা ওনার উপরেই ঢেলে দিলাম। ডোন্ট টাচ মি। ক্যান ইউ হিয়ার মি? আই সেড ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি। আপনাকে আমি আগেই বলে দিয়েছিলাম আমাকে টাচ করার চেষ্টাও করবেন না। বুঝতে পারেন না আপনি? আর কি চান? হ্যাঁ, আমার থেকে অ্যাকচুয়ালি কি চান আপনি বলবেন প্লিজ? নীলি 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 করে সারা দিন চেঁচালেও আমি জানি আপনি নীলিকে ভালোবাসেন। তো বাসেন নীলিকে ভালো। আমি আমি তো আপনাকে ধরে রাখিনি। বিয়ে আপনি যেমন চাপে পড়ে করেছেন, ঠিক ঠিক সেইভাবে বিয়েটা করতে বাধ্য হয়েছি আমিও তো। তবুও আপনার কাছে আমি অপরাধী। কেন কেন বলুন তো? আরে অপরাধী তো আপনারা সবাই। বারবার যে পিচি পিচি করেন, একবারও মনে হয় না যে পিচিটার মনেও কিছু স্বপ্ন থাকতে পারে, কাউকে ভালোবাসার ইচ্ছে থাকতে পারে? কিন্তু আপনারা তো আমার থেকে ভালোবাসার অধিকারটাই কেড়ে নিয়েছেন। একটা মিথ্যার সম্পর্কে বেঁধে রেখেছেন আমায়। আপনাদের ইচ্ছার পুতুলে পরিণত করেছেন আমায়। কথা বলতে বলতে কখন যে কাঁদতে শুরু করেছি খেয়ালই করিনি আমি। এখন তো রীতিমতো হিচকি উঠে গেছে আমার। বারবার কথাগুলো জড়িয়ে যাচ্ছে, তবুও বলে উঠলাম, চুপ করে আছেন কেন? কথা শেষ। আপনার কাছে যাওয়ার অধিকার আছে আমার? নেই। আপনার সম্পর্কে কিছু বলার অধিকার আছে আমার? নেই। আপনাকে স্বামী হিসেবে পরিচয় দেওয়ার অধিকার আছে আমার? নেই তো। আবার রাস্তায় দাঁড়িয়ে কোনো ছেলের সাথে কথা বলার অধিকারও আমার নেই, কারণ আমি অন্য কারো বউ। কিন্তু সেই বউয়ের অধিকারটাও আমার নেই। বাহ, অসাধারণ। আরও একটা মজার ব্যাপার কি জানেন? আমার ভাগ্যে নেই। নেই উত্তরটা বারবার আসলেও না, আপনি কিন্তু ঠিকই আমার উপর সব অধিকার খাটিয়ে চলেছেন। এটা কেমন একতরফা অধিকার বোধ? চুপ করে থাকবেন না বলুন? উনি চুপচাপ শুনে যাচ্ছেন, কোনো কথা বলছেন না। আমি কাঁদতে কাঁদতে ওনার বুকে মাথা রাখলাম। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আমার। ওনার বুকে মাথা রেখেই বললাম, কি হলো উত্তর দিন। উনি কিছু না বলে আমাকে কোলে তুলে হাঁটতে লাগলেন। যাওয়ার সময় রিক্সাওয়ালার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলে উঠলেন, সরি চাচা, বউ রাগ করছে তো। রাগ ভাঙাতে গিয়ে আপনার ক্ষতি হয়ে গেল। সামনের চাকাটা ঠিক করে নিয়েন। আমি অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। মানুষটাকে আমি কখনোই বুঝতে পারি না। উনি ঠিক কি চান তা হয়তো তিনি নিজেও জানেন না। বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছি। একটু আগে ডক্টর আঙ্কেল এসে মেডিসিন দিয়ে গেছেন। এখন অনেকটা সুস্থ। শুয়ে শুয়ে ওনার কথাই ভাবছিলাম। এতগুলো কথা শোনালাম আজ, তবু কোনো উত্তর দিলেন না, এমনকি রাগও করলেন না। আজীব তো। ওনার মাঝে মাঝে পাল্টে যাওয়াটা খুব ভাবায় আমায়। আমার ভাবনার জগৎকে উল্টে পাল্টে দিয়ে কোথা থেকে উনি এসে হাজির হলেন, আর এসে এক ঝটকায় টেনে বসিয়ে দিলেন আমায়। আমি কিছু বুঝতেই পারছি না, শুধু হাবলার মতো তাকিয়ে আছি ওনার দিকে। আবার কি চলছে ওনার মাথায়? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।